সবাইকে হচ্ছে আসসালামু আলাইকুম। তো আমরা আবারও আমাদের হচ্ছে ফার্স্ট পেপার চ্যাপ্টার 3 এর ভার্সিটি মাস্টার ক্লাসের আরেকটি লেকচারে চলে এসেছি। এটা আসলে আমাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু টপিক আছে। যেমন আজকে ক্লাসে হচ্ছে আমরা অক্সাইড নিয়ে পড়াশোনা করব। তারপর আজকে ক্লাসের মধ্যে আমরা সিগমা পাই নিয়ে পড়াশোনা করব। আজকে ক্লাসে আমরা হচ্ছে কিছু বন্ধন নিয়ে কথাবার্তা বলবো। সো এই জিনিসগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে, ঠিক আছে? কারণ জিনিসগুলো খুবই সহজ, তোমরা ছোটবেলা থেকে পড়াশোনা করে আসছো। ওইগুলাই হচ্ছে আমরা বারবার একটু অ্যাপ্লাই করব, একটু অ্যাপ্লাই করে আমরা সুন্দর করে সবকিছু করে ফেলবো, ঠিক আছে? তো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, ইনশাল্লাহ আমরা ভালো করে জিনিসটা বুঝাই ফেলবো, ঠিক আছে? তো এখন দেখেন, শুরুতে যখন আমি কাজ করতেছি কি চলে আসতেছে শুরুতে আমরা আজকে টপিক গুলো নিয়ে একটু জানতে চাই। সেটা হচ্ছে এই যে মৌলের অক্সাইডটা, যেমন তোমরা ছোটবেলায় পড়ে আসছো, এই যে সোডিয়াম অক্সাইডের কথা পড়ছো, তারপর হচ্ছে তোমরা কি কার্বন ডাই অক্সাইডের কথা পড়ছো, তারপর তোমরা কি এই যে অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা পড়ছো। তো এই যে কোন অক্সাইডটা কোন টাইপের, এই জিনিসগুলো হচ্ছে আমরা এখান থেকে জানতে চাই। এবং তাদের জলীয় ধর্ম নিয়ে যে পানির সাথে বিক্রিয়া করে ও কি উৎপন্ন করে। যেমন দেখো, ও পানির সাথে যখন বিক্রিয়া করে তখন এখানে কি তৈরি হয়? ক্ষার তৈরি হয়, তাই না? বা কার্বন ডাই অক্সাইড যখন বিক্রিয়া করে তখন কি তৈরি করে বলতো? তখন কিন্তু হচ্ছে ও আলটিমেটলি এখানে ভিতরে H2CO3 করে ফেলে, কারণ ও একটা অ্যাসিডিক জিনিস, তাই না? ও ক্ষার, ও অ্যাসিড। অপরদিকে এই Al2O3 আবার কি করে বলতো? ও কিন্তু হচ্ছে এখানে আমার অ্যাসিডের সাথেও বিক্রিয়া করতে পারে, আবার এখানে কি করতে পারে বলতো? ও কিন্তু আবার হচ্ছে ক্ষারের সাথেও বিক্রিয়া করতে পারে। তো এই জন্য ওটাকে আবার কি বলা হয়? উভধর্মী বলা হয়, তাই না? সোডিয়াম অ্যালুমিনেট টাইপের কিছু একটা করা হয়। তো এখানে ও কিন্তু হচ্ছে আমার কি, ও হচ্ছে আমার বেস টাইপের, ও হচ্ছে আমার অ্যাসিডিক টাইপের, আর ও কি, ও আমার অ্যাম্ফোটোরিক মানে উভধর্মী সাইডের, তাই না? উভধর্মী সাইডের। তো এখন এই ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমরা আজকে কাজ করব আর কি। ওকে, তো এখানে কি কি কথা বলছি একটু দেখো। এখানের মধ্যে বলছে আয়নিক বন্ধন, সমযোজী বন্ধন, সন্নিবেশ বন্ধন, এগুলো নিয়ে কিছু কথাবার্তা আসবে, তাই না? সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো, অনেক কিছু আজকে চলে আসবে। ওই যে ছোটবেলায় পড়া অ্যামোনিয়াম ক্লোরাইড, ওটা কিছু স্ট্রাকচার চলে আসবে যে আচ্ছা অ্যামোনিয়াম ক্লোরাইডের ভিতরে আসলে কি কি থাকে। ওকে, বা হচ্ছে আমার এই যে জিনিসটা আছে এর মধ্যে কি কি টাইপের বন্ধন এক্সিস্ট করতেছে, সেই জিনিসগুলো হচ্ছে আমরা মার্ক করে ফেলবো। হ্যাঁ, তো ওই জিনিসগুলো আমরা একটু পড়বো। তো একটু শুরুতে ইম্পর্টেন্সটা দেখে নিই। ইম্পর্টেন্সটার মধ্যে কি আছে দেখো, এখানের ভিতরে আমরা এমসিকিউ নিয়ে কাজ করতেছি। এখানে দেখো ডিইউ তে একবার আসছে, জিএসটি তে একবার আসছে, এখানে আরইউ তে একবার আসছে, জেইউ তে, সিইউ তে, কেইউ তে অনেকবার করে আসছে, তাই না? তো এই জন্য এই টপিকটা আসলে আমাদের খুবই ভালো করে পড়তে হবে এখানটার পোর্শনের মধ্যে। ওকে, এবং এটা কখনো রিটেনে আসে নাই, বাট স্টিল এটা যে কোনো বছরই রিটেনে চলে আসতে পারে, কারণ এখানে যা যা টপিক আছে এগুলো কিন্তু খুব ইজিলি তোমাদের রিটেনে অ্যাপ্লাই করা সম্ভব, ঠিক আছে? তো একটু ভালো করে এই জিনিসগুলো দেখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে এখন শুরুতে আমি একটু ফোকাস করতে চাই, যেহেতু আমরা অক্সাইড পড়বো। তাহলে আমাকে একটু শুরুতে বলো তো ভাইয়ারা, তোমাদের মনে আছে কিনা যে একটা গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে নামা হয় তখন তার আকারটা কিন্তু কি হয়? তখন তার আকারটা কিন্তু হচ্ছে বেড়ে যায়। যদি আকারটা বেড়ে যায় তাহলে অবশ্যই তার ইলেকট্রন দান করার ক্যাপাসিটিও কি বেড়ে যায়। আর যদি ইলেকট্রন দান করা ক্যাপাসিটি বেড়ে যায় তাহলে অবশ্যই তার কোন ধর্মটা বাড়তেছে বলেন তো? ধাতব ধর্মটা বাড়তেছে, রাইট? আবার একইভাবে তুমি যখন পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে আসো তখন কিন্তু এই বাম দিকে থাকে কি, ধাতুগুলা। আর যতই তুমি ডানের দিকে অ্যাপ্রোচ করতেছো তত তুমি কি এখানে অধাতুগুলার দিকে আসতেছো না? অধাতুগুলার দিকে আসতেছো না? ঠিক বলছি? আবার তুমি একটু জাস্ট 2 পেজ আগেই পড়ে আসছো ছোট্ট একটা কথা, সেটা হচ্ছে এই যে ধাতুর যে অক্সাইড গুলা, এগুলো সবসময় কি ক্ষার তৈরি করতেছে না? বা তুমি যখন কাজ করতেছো হচ্ছে ধরো হচ্ছে একটা অধাতুর অক্সাইড গুলা, এগুলাকে নিয়ে যখন তুমি কাজ করতেছো ওরা কি সবসময় কি করতেছে বলতো? অ্যাসিড তৈরি করতেছে না? বা ধরো তুমি এখানে Cl2O7 নিতে পারো, H2 এর সাথে বিক্রিয়া দিছো, ও কি করছে? HClO4 করে ফেলছে। তাহলে আমি এটা বলতে পারি কিনা যে আমার ধাতুর যে অক্সাইড গুলা আছে সে ধাতুর অক্সাইড গুলা কিন্তু কি বলতো? বেস টাইপের, ক্ষারীয়, তাই না? আবার এখানটার ভিতরে আমার এই পোর্শনটুকুর ভিতরে কি আছে জানো? আমার যে অধাতু আছে সে অধাতুর যে অক্সাইড গুলা আছে সে অধাতুর অক্সাইড গুলা কি টাইপের? অধাতুর অক্সাইড গুলা হচ্ছে আমাদের অ্যাসিড টাইপের, অ্যাসিড টাইপের হচ্ছে, ঠিক আছে? তো এখন এগুলাই হচ্ছে খুব সুন্দর কথাবার্তা। তাহলে আমি কি বলতে পারি বলতো? যে এখানটার মধ্যে যখন তুমি কাজ করতেছো এখানে ধাতুগুলা আছে, এই জন্য এই ধাতুর যে অক্সাইডটা আছে সে ধাতুর অক্সাইড গুলা কি টাইপের বলতো? এই ধাতুর যে অক্সাইড গুলা আছে এই ধাতুর অক্সাইড গুলা হচ্ছে আলটিমেটলি আমাদের বেস টাইপের, ঠিক আছে? বেস ওয়াইজ কাজ করতেছে, রাইট? আবার আমার অধাতুর যে অক্সাইড গুলো আছে এই অধাতুর অক্সাইড গুলো কি টাইপের বলছি আমি একটু আগে, বলতো? অ্যাসিড টাইপের। তাহলে যত তুমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ তত কি হচ্ছে? অক্সাইডের
অম্লত্ব বাড়তেছে, ক্ষারকত্ব কমতেছে, তাই না? চিন্তা করে দেখো তো, তোমার যদি বাম থেকে ডানে গেলে ধাতু থেকে অধাতু দিকে যাও, তাহলে কি অধাতব ধর্ম বাড়ে। আর অধাতব ধর্ম মানে কি বলতো, অক্সাইডের অ্যাসিডিক প্রপার্টি বাড়া, ঠিক বলছি? তো এই জিনিসটা হচ্ছে এখানে আমি বলতে চাইতেছি আর কি। ওকে, এখন আমরা আরো বিভিন্ন টাইপের অক্সাইড নিয়ে কাজ করতে চাই। তো প্রথমে আমরা একটু টাইপের দিকে চলে যাই। তো প্রথমে যে টাইপটা চলে আসছে সেটা হচ্ছে এই তোমাদের মাত্র যেটা বললাম সেই কথাগুলাই, যে আমাদের কি হয়েছে, আমাদের অম্লীয় অক্সাইড চলে আসছে। অম্লীয় অক্সাইড কোনটা? যারা কি করে, পানির সাথে বিক্রিয়া করে অম্ল তৈরি করে। যেমন দেখো ভাই, কার্বন ডাই অক্সাইড আছে, ও পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করতেছে, H2CO3 করে ফেলতেছে। তো ও একটা জিনিস। আবার এখানে SO3 আছে, ও পানির সাথে বিক্রিয়া করে কি করতে ফেলতেছে, H2SO4 করতেছে। তো ও একটা অম্ল। আবার তুমি এখানে দেখো তো ভাই, NO2 আছে, খেয়াল করো কিন্তু ভাই, NO2 কিন্তু H2 এর সাথে বিক্রিয়া করতে পারে, বা N2O5 ও কিন্তু H2 এর সাথে বিক্রিয়া করতে পারে। এবং ওরা বিক্রিয়া করে কি করে ফেলে শেষ পর্যন্ত HNO3 কিন্তু ক্রিয়েট করে ফেলে, ঠিক আছে? কিন্তু খেয়াল করে দেখো এখানে কিন্তু N2O আর N, মানে এই জায়গাটা একটু ফোকাস করো, যে এখানে NO2 আর N2O5 এইগুলা কিন্তু হচ্ছে অ্যাসিডিক, ঠিক আছে? কিন্তু তোমাকে যদি কখনো N2O বলে, ও কিন্তু আবার অ্যাসিডিক না, ওর মধ্যে কিন্তু অ্যাসিডিক প্রপার্টি নাই, ঠিক আছে? একটু মাথায় রাখো, N2 ওর মধ্যে কিন্তু অ্যাসিডিক প্রপার্টি নাই। মাঝে মাঝে তোমরা NO2 আর N2 ওর মধ্যে প্যাচ লাগায় ফেলাও। NO2 যেটা হচ্ছে সে কিন্তু অ্যাসিডিক, কিন্তু N2O কিন্তু অ্যাসিডিক না, মাথায় রেখো, ঠিক আছে? এবার এখানে একটু চলে আসো, ক্ষারকীয় অক্সাইড যারা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে, রাইট? তাহলে এবার এখানে সুন্দর করে কাজ করে ফেলো, কি হইছে? তাহলে এখন এই পার্টটুকুতে চলে আসো। তাহলে সোডিয়াম অক্সাইডটা পানির সাথে বিক্রিয়া করে আলটিমেটলি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড করে ফেলতেছে। অপরদিকে আবারও K2O আছে, ও পানির সাথে বিক্রিয়া করে KOH করে ফেলতেছে, ঠিক আছে? বা এখানে যখন তুমি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কাজ করতেছো, তো এখানে পানির সাথে বিক্রিয়া করে কি করতেছে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড করে ফেলতেছে, ঠিক আছে? সো এখন এই পর্যন্ত এই জিনিসগুলো চলে আসছে। তো এগুলোকে আমরা ক্ষারের সাথে বিক্রিয়া করে অক্সিজেনের সাথে বিক্রিয়া করলো, ও আলটিমেটলি পানির সাথে যখন বিক্রিয়া টিক্রিয়া করছে, তখন এখানে কি তৈরি করে ফেলছে, বেস তৈরি করে ফেলছে, রাইট? সো এখানের মধ্যে কি তৈরি করে ফেলছিল, অ্যাসিড তৈরি করে ফেলছিল। সো এই জন্য আমরা ছোট্ট কথা আগের পেজেও বলে আসছিলাম, যে সকল কি বলতো, সকল ধাতুর যে অক্সাইড গুলো আছে, ঠিক আছে, সকল ধাতুর যে অক্সাইড গুলো আছে, তারা কিন্তু সবসময় কি টাইপের হবে, তারা সবসময় বেসিক অক্সাইড করবে, তাই না? বেসিক অক্সাইড করবে। আর যারা হচ্ছে আমাদের কি অধাতুর অক্সাইড, ঠিক আছে, অধাতুর যে অক্সাইড গুলা থাকবে, সে অধাতুর অক্সাইড গুলা কি করবে বলতো, সেগুলো হচ্ছে অম্লীয় অক্সাইড করে ফেলবে, রাইট? এই কথাটা আমরা আগের পেজেও দেখাই দিয়ে আসছিলাম। তো এখন যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে আমরা দুইটা ওয়ার্ড পাবো, ওই যে একটু আগে বলে আসছিলাম, মনে আছে? যে N2O, ও কিন্তু হচ্ছে কি না, ও কিন্তু হচ্ছে বেসিক না, ও কিন্তু কি বলতো, ও কিন্তু হচ্ছে আলটিমেট, সরি অ্যাসিডিক না, ও কিন্তু হচ্ছে নিউট্রাল। হ্যাঁ, খুব সাবধানে শুনতে পারে, যে আমার H2O বা CO বা NO, এইগুলা ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে ওরা কিন্তু কি, ওরা কিন্তু নিরপেক্ষ অক্সাইড, ঠিক আছে? এই পার্টটা রিসেন্ট টাইমটাতে সবচেয়ে বেশি আসতেছে। বিশেষ করে তোমাকে যদি একটু মার্ক করে দেই, তাহলে এই যে স্পেসিফিক, এই যে পুরোটাই আসলে মানে চারটে সবচেয়ে বেশি আসতেছে, বাট এই যে CO আর N2O, এই দুটো বেশি আসতেছে আর কি একটু, ঠিক আছে? বাট আমরা ভালো করে সবগুলোই পড়বো, এই চারটাই, ঠিক আছে? আচ্ছা, এবার কি হয়েছে, অ্যামফেটনিক বা জিঙ্ক, মানে এগুলো নিয়ে কাজ করতে হচ্ছে। ওরা কি করতেছে, ওরাদের মধ্যে অ্যাসিডিক টাইপের প্রপার্টিও আছে, ওদের মধ্যে হচ্ছে বেসিক টাইপের প্রপার্টিও আছে, এগুলো নিয়ে আমাকে কাজ করতে হবে, রাইট? তাহলে চলো আমরা অ্যাপ্লাই করে ফেলি। তাহলে এবার Al2O3 তোমার HCl এর সাথে বিক্রিয়া করবে, তখন কি উৎপন্ন করবে বলতো, AlCl3, ওই যে অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে, তো এখানে কি লবণ আর পানি উৎপন্ন হবে। আবার বিক্রিয়া করো Al2O3 এর সাথে কি নিয়ে, বেজের সাথে, তখন কিন্তু কি, ও হচ্ছে বেজ, ও হচ্ছে অ্যাসিড, তাহলে আবার কি উৎপন্ন হবে, এই যে দেখো সোডিয়াম অ্যালুমিনেট লবণ, আর তার সাথে কি উৎপন্ন হবে, পানি। তো এখানে কিন্তু প্রথমটায় এটা ছিল অ্যাসিড, এটা বেস, তাহলে এখানে Al2O3 কি হিসেবে কাজ করলো, বেস হিসেবে কাজ করলো। এখানে যখন কাজ করতেছে ও হচ্ছে বেস, তাহলে এখানে কি হয় বলতো, Al2O3 কি হিসেবে কাজ করবে, একটা অ্যাসিড হিসেবে কাজ করবে। একদম সিম্পল হিসাব। আবার একটু মনোযোগ দাও, এই পার্টটুকুতে যখন তুমি কাজ করতেছো, তখন কি হইতেছে, তখন এখানে জিঙ্ক অক্সাইড নিয়ে কাজ হবে। এখন জিঙ্ক অক্সাইড নিয়ে যখন কাজ হচ্ছে, তখন এখানে HCl এর সাথে বিক্রিয়া হয়েছে, তখন এখানে জিঙ্ক ক্লোরাইড আর কি উৎপন্ন হয়, পানি উৎপন্ন হয়, ঠিক আছে? আবার দেখো ভাই, এই একই জিঙ্ক অক্সাইডের সাথে তুমি যদি কার বিক্রিয়া দিতা, তুমি যদি বেজের বিক্রিয়া দিতা, তাহলে এখানেও কিন্তু কি উৎপন্ন হইতো বলতো, সোডিয়াম জিঙ্কের উৎপন্ন হইতো, আর তার সাথে পানি উৎপন্ন হইতো। আমি এটা বুঝতে চাইতেছি ভাই, যে তোমার কাছে যে এক্সাম্পল গুলা আছে, ওই এক্সাম্পল গুলাকে তোমাকে যদি পরীক্ষা যে কোনোটা দিয়ে বলে যে আচ্ছা তুমি এটাকে উভধর্মী প্রমাণ করো, তাহলে তোমার কিন্তু
খুব একটা আহামরি চেঞ্জ হচ্ছে না। খেয়াল করে দেখো, যখন তুমি এখানে HCl দিছো তখন তুমি এখানে ক্লোরাইড লবণই পাইছো, এখানেও HCl দিছো, ক্লোরাইড লবণই কিন্তু পাইছো, তাই না? আর পানি তো উৎপন্ন হবেই। আর নিচেরটার ক্ষেত্রে একটু যদি ফোকাস করো তাহলে কি দেখবা, এখানে যখন ক্ষার দিছো তখন এখানেও কিন্তু অ্যালুমিনেট হইছে, যখন এখানে ক্ষার দিছো এখানেও কিন্তু কি হইছে, জিঙ্কেট হইছে। সো আলটিমেটলি তোমাকে যে কোনো টাইপের উভধর্মী অক্সাইড দেওয়া হোক না কেন, আলটিমেটলি বিক্রিয়ার টাইপটা কিন্তু কি অলমোস্ট সেম জিনিসই, ঠিক আছে? এই দুটা কেন করাইছি, কারণ এই দুটা রিটেন পরীক্ষায় বেশি আসে, বিশেষ করে হচ্ছে এই যে Al2O3 এটা কিন্তু এক্সামে প্রচুর পরিমাণে আসে, বুঝছো? সেটা কিন্তু খুব ভালো করে পারতে হবে যে Al2O3 একটি কি উভধর্মী অক্সাইড, এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা কোয়েশ্চেন, ঠিক আছে? অনেক বছর ধরে আসেনি রিটেনে, ঠিক আছে, বাট আসতে কতক্ষণ, ঠিক আছে? সেগুলো ভালো করে পড়বো একটু আমরা। এবার এই পরের সাইডের মধ্যে কি আছে, পার অক্সাইড, আমরা সবাই জানি ছোটবেলা থেকে পড়ছি যে যদি অক্সিজেনের জারণ মানটা -1 হয় তাকে আমরা পার অক্সাইড বলি। যেমন তোমরা ইচ্ছা করলে বেরও করতে পারবা, যেমন ধরো এখানে ধরো তোমার কাছে Na2O2 আছে, তাহলে বের করো যে আমার এখানে ধরো x মানে +1 × 2 অক্সিজেনটা বের করতে চাই, তাহলে ইনটু কত 2 = 0। তো সলভ করলে কত আসবে, 2x = -2, সো x এর ভ্যালু -1 চলে আসবে, ঠিক আছে? তাহলে এখন দেখো ভাই পার্ট পর্যন্ত চলে আসছি। আর এখানে কি কি আছে, পলি আর সাব। এখানে মনে রাখতে হবে ভাই যে যখন তুমি পিবি আর অক্সিজেন নিয়ে কাজ করতেছো, ঠিক আছে, বা এরকম টাইপের জারণ নিয়ে কাজ করতেছো, এসব ক্ষেত্রে যদি তুমি দেখো যে তোমার অক্সিজেনের পরিমাণটা বেশি হয়ে গেছে, যখন তুমি দেখবা যে অক্সিজেনের অ্যামাউন্টটা বেশি, অক্সিজেনটা হচ্ছে বেশি আসছে, তখন তুমি তাকে বলবা হচ্ছে পলি, ঠিক আছে? আর যখন তুমি দেখবা সামহাও দুইটা রেশিওর ভিতরে অক্সিজেনের অ্যামাউন্টটা হচ্ছে কম, তখন তুমি কাকে কি বলবা, সাব। এবার তুমি একটু কম্পেয়ার করে দেখো ভাই, এখানের মধ্যে এই যে এটা আছে, এখানে PbO2 এর ভিতরে কার পরিমাণ বেশি, অক্সিজেনের পরিমাণ বেশি, সো এই অক্সিজেনের পরিমাণ বেশি, এই জন্য নাম কি পলি। সেম কথা এটার জন্য, কিন্তু এই একই কেসের জন্য দেখো তো কি হইছে, এখানে কিন্তু কি অক্সিজেনটা হচ্ছে কম আর কে বেশি, পিবিটা বেশি। তো যখনই অক্সিজেনের ভ্যালুটা হচ্ছে কম থাকবে তখন তার নাম হচ্ছে সাব, যখন অক্সিজেনের অ্যামাউন্টটা বেশি থাকবে তার নাম কি পলি। সহজ হিসাব। পরেরটাতে যখন তুমি কাজ করবা তখন এখানে কি চলে আসছে, সুপার অক্সাইড। সুপার অক্সাইডের মধ্যে কি হওয়া লাগবে, অক্সিজেন যেটা আছে তার জারণ মান হওয়া লাগবে -1/2। তাহলে চলো আমরা একটু বের করে দেখি KO2 এর ক্ষেত্রে -1/2 হয় কিনা। তাহলে এখানে কত, আগে ধরবো হচ্ছে এটা কত জারণ মান, +1, তাই না? তো সুন্দর করে পটাশিয়ামের জারণ মান আমি এখানে +1 নিয়ে নিছি, করে ফেলো এখানে। এখানে আসছে হচ্ছে +1, এর সাথে কত হয় বলতো, অক্সিজেন বের করবো 2x = 0, তাহলে বলতো ভাই x এর ভ্যালু কত হয়ে যাবে, -1/2। সো এটার মানে কি বলতো, এটার মানে হচ্ছে এটা একটা সুপার অক্সাইড। এবার আসি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক গুলো একটার ভিতরে, যার নাম হচ্ছে মিশ্র অক্সাইড। এখন এই যে মিশ্র অক্সাইডটা আছে সেটা একটু ইম্পর্টেন্ট জিনিস, কেন? কারণ এটা অনেকগুলো অক্সাইডের একটা মিক্সচার। যেমন তোমাকে বুঝায় বলি, ধরো তোমার কাছে একটা কি আছে, FeO আছে, তার সাথে হচ্ছে একটা Fe2O3 আছে, রাইট? তাহলে এবার যোগ করে দাও তো ভাই, তাহলে দুটো যোগ করলে মোট Fe কয়টা আসে, 3টা, অক্সিজেন কয়টা আসে, 4টা। সো এই হচ্ছে আমার বেসিক ফরমেশন। আবার একটু চিন্তা করে দেখো তো ভাই, তুমি যদি এখানে একটা PbO নাও, আরেকটা PbO নাও, আর তার সাথে একটা কি নাও, PbO2 নাও, তাহলে এবার যোগ করে দেখো তো কি কি হয়, একটা, দুইটা, 3টা পিবি, তাহলে বসাও 3টা পিবি। আর এখানে কি একটা, দুইটা, দুইটা, 4টা, মানে 4টা O, তাহলে বসায় দাও 4টা O, ঠিক আছে? সো এখন যখন তুমি এখানে কাজ করতেছো, খুব ক্লিয়ার কাট কথাবার্তা বুঝো যে এখন এই যে যৌগগুলা আছে এগুলাকে আমরা কি বলি, এগুলাকে বলে হচ্ছে আমরা মিশ্র অক্সাইড, তাই না? বা এখানে যখন কাজ করতেছি এগুলাকে আমরা বলি কি অক্সাইড, মিশ্র অক্সাইড, ঠিক আছে? এখন এই মিশ্র অক্সাইড গুলা নিয়ে কিন্তু হচ্ছে আমাদের পরীক্ষায় প্রচুর কোয়েশ্চেন আসে। কোয়েশ্চেন কি আসবে আমি তোমাকে বলি, কোয়েশ্চেন আসবে যে নিচের কোনটি মিশ্র অক্সাইড, তখন তোমাকে অপশন থেকে এই অপশনগুলো ব্যাখ্যা করতে পারতে হবে। আরেকটা আছে Mn3O4, এই যে এটা কিন্তু সেম, দুইটা Mn আর একটা MnO2। এই তিনটা যে এক্সাম্পল আছে না, এই তিনটা এক্সাম্পল পরীক্ষা প্রচুর আসে, এই যে Fe3O4, এখানে Pb3O4, আর এই যে এখানের মধ্যে Mn3O4। এই তিনটা এক্সাম্পল পরীক্ষার হলের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো অবশ্যই ভালো করে একটু পড়বা যেন আমাদের এই জিনিসগুলো খুব ভালো করে যায়, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো ভাই এই পার্ট পর্যন্ত যখন আমি কাজ করে ফেলছি তখন তোমাদের আগের কথাটা আরেকবার একটু মার্চ করতে যাচ্ছি আমি। সেটা হচ্ছে এরকম যে এখানে কি হয়েছে, এখানটার মধ্যে আমরা কাজ করতেছি তখন এগুলা হচ্ছে আমার ধাতু, রাইট? ধাতু। তো ধাতুর অক্সাইডটা কি ধর্মী বলছিলাম বলতো, ধাতুর যে অক্সাইডটা সেগুলো কিন্তু বেস ধর্মী বলছিলাম, তাই না? যে আমাদের কি বলা হয়েছিল, কর্নারে লিখে দিই আমি আরেকবার, যে ধাতুর অক্সাইডটা কি ধর্মী, ধাতুর অক্সাইডটা হচ্ছে আমাদের বেস ধর্মী,
বেস ধর্মী। আর আরেকটা কথা কি বলছিলাম বলতো, অধাতুর অক্সাইডটা কি ধর্মী? অধাতুর যে অক্সাইডটা আছে সে অধাতুর অক্সাইডটা হচ্ছে কি ধর্মী? অ্যাসিড ধর্মী, রাইট? সো এখন এই জিনিসটাকে আমরা মার্চ করে ফেলবো, যে তোমার এখানে কি ছিল, ধাতুগুলা ছিল, এই সাইডে যেতে যেতে অধাতুগুলা চলে আসছে। তো যখনই তুমি বাম দিক থেকে ডান দিকে যাচ্ছ তখন কি ধাতু থেকে অধাতুর দিকে অ্যাপ্রোচ নিচ্ছি না? একটু আগে তোমরা বলে আসছিলাম যে তুমি ধাতু থেকে অধাতুর দিকে অ্যাপ্রোচ নিচ্ছ, যত ধাতু থেকে অধাতুর দিকে অ্যাপ্রোচ নিবা তত কি হবে বলতো, এই যে অম্ল ধর্মটা কি হবে, বৃদ্ধি পাইতে থাকবে। এই সাইডের ব্যাপারটা ছিল ক্ষার ধর্ম, এটা চেঞ্জ হইতে হইতে দেখো সবল ক্ষার, উভধর্মী, তারপর অধাতু চলে আসছে, তখন থেকে কি হয়ে গেছে, এগুলো কিন্তু অ্যাসিডিক হয়ে গেছে, তাই না? এগুলো অ্যাসিড ক্রিয়েট করে ফেলবে। বা তোমার এখানে যখন কাজ করছে এগুলো সবল ক্ষার, দুর্বল ক্ষার, উভধর্মী, মৃদু অম্লীয়, 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 এগুলো কিন্তু তীব্র অম্লীয় কেসে চলে গেছে, তাই না? তো এগুলো হচ্ছে আমার বেসিক ব্যাপারটা আর কি, ঠিক আছে? যেমন এখানে যদি তোমরা এক্সাম্পল চাও তাহলে এটাও বলতে পারো, যেখানে কি হয়, N2O5 টা পানির সাথে বিক্রিয়া করে আলটিমেটলি কি করে ফেলে বলতো, HNO3 টা ক্রিয়েট করে ফেলে। বা তোমার কাছে যে P4O6 টা আছে, এই P4O6 টা কিন্তু আলটিমেটলি পানির সাথে বিক্রিয়া করে কি করে ফেলে বলতো, H3PO4 করে ফেলে, ঠিক আছে? বা ও কি করে ফেলে, H2SO3 H2SO4 করতে পারে। ও কি করে ফেলে বলতো, ও কিন্তু HClO4 করে ফেলে। সো আলটিমেটলি কিন্তু এই প্রত্যেকটা জিনিসই আমার পুরো ব্যাপারটাকে ফোকাস করতেছে, ঠিক আছে? তো এখন এই জায়গাটা খুব ভালো করে আমাকে জানতে হবে, ওকে? আচ্ছা, তো এখন যখন তুমি সামনের দিকে যাবা তখন কি হয়েছে দেখো, এখানটার ভিতরে এতক্ষণ আমি যা বললাম আগের পেজে, এই পুরো ব্যাপারটাকে যদি আমরা একটু সুন্দর করে কম্পেয়ার করতে চাই তাহলে কি হয়েছে, এই মোলের যে অক্সাইডটা আছে, অম্ল ক্ষারের যে ব্যাপারটা, সেটার মধ্যে আমরা একটু কম্পেয়ার করব। কি কম্পেয়ার করব? এখানে দেখো সবগুলো একদম মার্ক করেই দেওয়া আছে, এই যে কোনটা বেসিক অক্সাইড, এবং বেসিক অক্সাইড হলে এখানে আমরা কি কি পাচ্ছি সেগুলো একদম মার্ক করে দেওয়া আছে। কোনটা অ্যামফেটোরিক, মানে অ্যামফেটোরিক মানে হচ্ছে উভধর্মী, হ্যাঁ আমি লিখে দিচ্ছি এটা, যে এই যে অ্যামফোটেরিক যেটা লেখা আছে, এই অ্যামফোটেরিক মানে কি, এই অ্যামফোটেরিক মানে হচ্ছে উভধর্মী অক্সাইড, উভধর্মী, হ্যাঁ, যেখানে মধ্যে উভধর্মতা নিয়ে কাজ করা হইতেছে, ওকে? আর এই সাইডের মধ্যে যখন তুমি কাজ করছো তখন কি হয়েছে, এটা হচ্ছে আমার অ্যাসিডিক অক্সাইড, তার মানে এখানে সবগুলো কি হয়েছে, অ্যাসিড টাইপের নিয়ে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? অ্যাসিড টাইপের নিয়ে কাজ করতে হচ্ছে। তো এগুলো একটু ভালো করে আমাকে দেখতে হবে, ওকে? তাহলে ভাই এখানে অক্সিজেন এগুলো কেন নেওয়া হয় নাই, কারণ এগুলো হচ্ছে এখনো মাঝখানে কিছু একটার মধ্যে আছে, ওগুলো আমরা পরে অনেক সময় কথা বলবো, ঠিক আছে? এক্সামের জন্য আপাতত এই আনসার একটু তো পড়লেই চলবে, ওকে? তাহলে চলো সামনের দিকে যদি একটু যাই, তাহলে এবার তোমরা আমাকে অ্যান্সার দাও, ঠান্ডা মাথায় অ্যান্সার দিও। সেটা হচ্ছে কোনটি অম্লধর্মী অক্সাইড নয় বলছে। তাহলে তোমরা অ্যান্সার দাও ভাই, কি বলছিলাম, সালফার ডাইঅক্সাইডও পানির সাথে বিক্রিয়া করে H2SO3 কিন্তু করতে পারতেছে, রাইট? বা এখানের মধ্যে যখন তুমি NO2 টা করতেছো, ও কিন্তু ইনিশিয়ালি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আগে N2O5 এ কনভার্ট হয়, পরে এই N2O5 টা আবার H2 এর সাথে বিক্রিয়া করে কিসে কনভার্ট করে ফেলে, HNO3 তে কনভার্ট করে ফেলে। সো এটাও কিন্তু অ্যাসিডিক হয়ে যাচ্ছে। সো এখানে N2O5 এর বিক্রিয়া তো লিখলামই, যে N2O5 টা কি করবে, H2 এর সাথে রিঅ্যাকশন করে HNO3 করে ফেলতেছে। আর শেষ পর্যন্ত তাহলে একমাত্র কে বাকি আছে, N2O, কিন্তু বলে আসছিলাম ও কিন্তু কি নিরপেক্ষ, ও কিন্তু অ্যাসিডিক না। তো এখানে নিরপেক্ষ, তো আমার এই কোনোটাই কিন্তু হচ্ছে না, শুধু একমাত্র কে, একমাত্র ওই হচ্ছে আমার অম্লধর্মী অক্সাইড নয়, এই শর্তটা ফুলফিল করতেছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমাদের একটা কোশ্চেন সলভ হয়ে গেল। দেখো জিএসটি তে রিসেন্টলি আর এই কোশ্চেনটা আসছে, এই জন্যই বলছিলাম যে অক্সাইডটা কিন্তু অনেক সহজ, একটু ঠান্ডা মাথায় পড়তে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এবার যদি আমরা একটু সামনের দিকে যাই তাহলে কি হচ্ছে, কোশ্চেন হচ্ছে নিচের কোনটি উভধর্মী অক্সাইড। তাহলে উভধর্মী অক্সাইডের ক্ষেত্রে যখন তুমি কাজ করবে একটু দেখো, এখানে L2O3 তো উভধর্মী, আমি তোমাকে আগেও বলে আসছি, আরেকবার বলে দিই যে L2O3 ইচ্ছা করলে HCl এর সাথে বিক্রিয়া করে ফেলে, তখন ও AlCl3 H2O করছে। আবার এই Al2O3 যেটা আছে, ও কিন্তু কি করতে পারে, ও কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করতে পারে, তখন এখানে কি হয়, সোডিয়াম অ্যালুমিনেট করে ফেলতে পারে, রাইট? আচ্ছা, এবার তাহলে দেখো তো ভাই এখানের মধ্যে কি হয়েছে, এখানের মধ্যে এই N2O5 টা H2O এর সাথে রিঅ্যাকশন করে HNO3 করে ফেলে, তার মানে ও কিন্তু কি একটা অ্যাসিডিক, ও অ্যাসিডিক, তাই না? আবার এখানে সোডিয়াম অক্সাইড যেটা আছে, এই সোডিয়াম অক্সাইডটা যখন পানির সাথে বিক্রিয়া করে তখন ও কিন্তু কি হয়ে গেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। সো ও কিন্তু কি টাইপের, ও কিন্তু আবার বেস টাইপের। আবার যখন H2O নিয়ে কাজ করতেছো, ও কিন্তু কি বলতো, ও কিন্তু নিউট্রাল। আবার তাহলে বলতো এখানের মধ্যে কোনটা উভধর্মী অক্সাইড পর্যায়ের মধ্যে পড়লো, একমাত্র একমাত্র হচ্ছে শুধুমাত্র এটাই কিন্তু অক্সাইড পর্যায়ের মধ্যে পড়লো, বাকি কোনোটা কিন্তু পড়ে নেই। সো অ্যান্সার কত নাম্বারটা হবে, এ নাম্বারটা হবে, ঠিক আছে? ওকে, তাহলে যদি একটু সামনের দিকে যাই তাহলে কি পাচ্ছি দেখেন তো, এখানে কোশ্চেনটা করছে এরকম যে কোনটি অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করতে পারে, মানে অ্যাসিডিক জলীয় দ্রবণ কোনটা।
তাহলে চলো সবগুলোকে আমরা একটু জলে দেই, কি হয় কি। তাহলে দেখো সোডিয়াম অক্সাইডটা যখন পানির সাথে বিক্রিয়া করছে তখন কি হয়ে গেছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে ও কি তৈরি করে ফেলছে, ও হচ্ছে বেস তৈরি করে ফেলছে, রাইট। আবার দেখো জিঙ্ক অক্সাইড যেটা আছে, ও যখন পানির সাথে বিক্রিয়া করছে তখন এখানে কি উৎপন্ন হয়ে গেছে, জিঙ্ক হাইড্রোক্সাইড করে ফেলছে। তাহলে অবশ্যই কি এটাও কি একটা বেস ক্রিয়েট করে ফেলতেছে না। কিন্তু আবার জিঙ্ক অক্সাইড যেটা আছে ও কিন্তু বেস তৈরি করে ফেলছে, রাইট। আচ্ছা, আবার তাহলে খেয়াল করো তো ভাই, এখানটায় যখন তুমি কাজ করতেছো তখন কি এখানে অ্যালুমিনিয়ামটা আছে, এই অ্যালুমিনিয়ামটাও কিন্তু আলটিমেটলি পানির সাথে বিক্রিয়া করলে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ক্রিয়েট করে ফেলতেছে, রাইট। এই সাইডে কার্বন ডাই অক্সাইড আছে, ও কিন্তু আবার পানির সাথে যখন বিক্রিয়া করবে তখন এখানে H2CO3 করে ফেলতেছে। তার মানে ও কিন্তু একটা অ্যাসিডিক সলিউশন ক্রিয়েট করছে, তাই না, কারণ এটা অ্যাসিড। তাহলে দেখো এখানে বাকি সবগুলাই কিন্তু বেস, ও বেস ক্রিয়েট করছে, ও কিন্তু বেস ক্রিয়েট করছে, ও কিন্তু বেস ক্রিয়েট করছে। তাহলে একমাত্র অ্যাসিড কে ক্রিয়েট করলো, একমাত্র অ্যাসিড ক্রিয়েট করছে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। তাহলে আমার কোশ্চেন অনুযায়ী কি বলছিল, অম্লীয় উদাহরণ কোনটা করবে, তাহলে অ্যান্সার কোনটা, অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে। ও একমাত্র কি করে, অম্লীয় জলীয় দ্রবণ করতে পারে, ঠিক আছে। তাহলে পরেরটা ক্ষেত্রে যখন আমি কাজ করব, কি বলছে দেখো, এখানে বলে ফেলছে যে কোনটি ক্ষারকীয় অক্সাইড, তার মানে ক্ষার টাইপের কোনটা সেটা সে জানতে চাইছে। তাহলে এবার দেখো ভাই এখানে কি হয়েছে, এখানে প্রথমটা অনেকবার করছি এটা, ও কিন্তু অ্যাসিডিক, আমি এটার এক্সপ্লেনেশন দিচ্ছি না কারণ আগে দুইটাতে অনেকবার করাইছি এটা। সেম এটা ও কিন্তু কি টাইপের, বেস টাইপের, ঠিক আছে, ক্ষার তৈরি করে। H2 কি, H2 হচ্ছে নিউট্রাল টাইপের। আর এখানটা পেলে PbO2, ও কিন্তু কি, ও হচ্ছে অ্যামফিটোনিক বা উভধর্মী অক্সাইড, তাই না, উভধর্মের মধ্যে সে পড়তেছে। তাহলে এবার আমাকে বলো, তাহলে কোশ্চেনের মধ্যে কি চাইছে, ক্ষার, তাহলে কোনটা হবে অ্যান্সার, বি নাম্বারটা, রাইট। বি নাম্বারটা নিয়ে কাজ করতে হবে। আবার তুমি যখন এখানে কাজ করছো কি পাচ্ছ দেখো তো, কোনটি অম্লীয় অক্সাইড নয়, অম্লীয় অক্সাইড না কোনটা। তাহলে এবার আমাকে বলো তো ভাই, এখানটার ভিতরে CO, ও হচ্ছে একটা নিরপেক্ষ অক্সাইড, কারণ ও কিন্তু কোন রকমের বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করতে পারে না। কিন্তু এখানে বাকি যারা আছে, ও পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি করে ফেলে, H2CO3। ও পানির সাথে বিক্রিয়া করলে কি তৈরি করে ফেলবে, মানে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইন্ডিভিজুয়ালি গিয়ে তারপর কি তৈরি করে ফেলবে, HNO3। সেম কথা ওর জন্য, ও পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে ফেলবে লং টার্মে, H2SO3। তাহলে একমাত্র কে নিরপেক্ষ আছে, এই নাম্বারটা, তাহলে ওটাই আমার অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরেরটার মধ্যে যখন কাজ করতেছি সেটা কি, সেটা হইতেছে এই পোর্শনটুকু। দেখো এই পোর্শনটুকুর ভিতরে ক্ষার, তীব্র ধাতুর অক্সাইড এবং হাইড্রোক্সাইড সমূহ কি হয় বলতো, ক্ষার তীব্র ধাতুর সাথে বিক্রিয়া করছে, অক্সাইড এবং হাইড্রোজেন সমূহ কি হয়, ওকে ক্ষার, ও আচ্ছা ক্ষার জাতীয়। আচ্ছা, ক্ষার মানে হচ্ছে কি বলতো, গ্রুপ 1 এর যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা কথা বলছে, ঠিক আছে। তীব্র ধাতুর, ক্ষার তীব্র ধাতুর অক্সাইডের সাথে বিক্রিয়া করে ক্ষার সময় কি হয়। আচ্ছা দেখো ভাই, এবার যারা ক্ষার ধাতু যারা আছে, ঠিক আছে, এই ক্ষার তীব্র ধাতু যেগুলো আছে সেগুলো কি গ্রুপ 1 এর এলিমেন্ট না। তাহলে এখন গ্রুপ 1 এর যে এলিমেন্ট গুলো আছে, ওরা যখন কি করে, ওরা যখন ওদের যে অক্সাইড গুলো আছে বা ওদের যে হাইড্রোক্সাইড গুলো আছে, ওরা কি বলতো, ওরা কিন্তু তীব্র বেস, তাই না, তীব্র বেস। তাহলে ওটা কত নম্বর অপশনের মধ্যে আছে, এই নাম্বারটার ভিতরে আছে, তাহলে ওটা আমার অ্যান্সার হয়ে যাবে। আবার একটু খেয়াল করে দেখো তো ভাই, এখানের মধ্যে কি বলছে, এখানে মধ্যে যখন তুমি কাজ করতেছো তখন এখানে লিথিয়াম অক্সাইড নিয়ে কাজ হয়েছে, এটার জলীয় দ্রবণটা কি রে জানতে চাইছে। দেখো ভাই এখানে কিন্তু কোশ্চেনের মধ্যে L2O এটাও কিন্তু বলে নাই, এটা যদি বলতো তাহলে তখন তুমি পানির সাথে বিক্রিয়া দিয়ে তুমি বলতে লিথিয়াম হাইড্রোক্সাইড হয়েছে। এই জন্য Li2 যেটা L2O, এটা কিন্তু হচ্ছে বেস, কোনো সমস্যা নাই। কিন্তু কোশ্চেনে কিন্তু সুপার অক্সাইড দিয়ে রাখছে, খেয়াল করছো কিনা, এটা কিন্তু সুপার অক্সাইড আকারে আছে। তো সুপার অক্সাইড গুলা কিন্তু সবসময় কি টাইপের হয় বলতো, সবসময় একটু নিউট্রাল টাইপের হয়। সো এটা কিন্তু নিউট্রাল, এটা নিয়ে কিন্তু কখনো ইয়াক হয় না, ঠিক আছে। সো এটা কিন্তু নিউট্রাল টাইপের হবে, ঠিক আছে, এটা নিউট্রাল টাইপের হবে, সাবধান একটু এসব ক্ষেত্রে, ওকে। তাহলে এবার পরের পেজে যদি একটু যাও, তাহলে আমাদের ফার্স্ট টাইপটা আজকের দিনের জন্য শেষ হয়েছে, সেকেন্ড টাইপটার দিকে আজকে আমরা যাচ্ছি। আজকের দিনে সেকেন্ড টাইপে আমাদের কোন জিনিসটা আছে, আজকের দিনের সেকেন্ড টাইপের জন্য আমার কাছে আছে হচ্ছে বিভিন্ন টাইপের বন্ধন। লাইক তুমি আয়নিক বন্ধন পড়ছো, যে এখানে কি হয়, A+ এবং মাইনাস, এদের মধ্যে যে বন্ধনটা তৈরি হয় সেই বন্ধনের নাম কি বলতো, সেই বন্ধনের নাম হচ্ছে আয়নিক বন্ধন। বা যখন আমার ইলেকট্রনটা শেয়ার হয়, সেই শেয়ারকৃত ইলেকট্রনের নাম কি বলতো, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন, ঠিক আছে। বা তোমার হচ্ছে যখন ধাতুর ক্ষেত্রে কাজ করো, ধাতুর ক্ষেত্রে কোন বন্ধন হয় বলতো, ধাতব বন্ধন হয়। তো এই ব্যাপারগুলো তোমাকে একটু ক্লিয়ার কাট জানতে হবে, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এবার একটু ফোকাস করো দেখি ভাই। তাহলে এখন এই যে ব্যাপারটা চলে আসছে, এই যে ব্যাপারগুলো এখানে চলে আসছে, কতবার করে আসছে দেখো ভাই। ডিওতে একবার আসছে, আরিওতে অতবার আসছে, জিওতে এতবার আসছে, আবার রিটেন পরীক্ষা যে কোনো বছর আসতে পারে, ঠিক আছে। তো এই টপিকটার উপর অনেকগুলো স্টার মার্ক দিয়ে রাখলাম, কারণ এটা আসলে পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে যদি একটু সামনের দিকে যাই, তাহলে খেয়াল করো ভাই, বন্ধনের মধ্যে অনেকগুলো টাইপ নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। সো ফার্স্টে হচ্ছে আমরা যখন কাজ করতেছি, তোমাদের শুরুতে একটা কথা বলছিলাম যে একটা ক্যাটায়ন এবং একটা অ্যানায়ন, এদের মধ্যে ইলেকট্রন দান এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে যে বন্ধনটা হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে আয়নিক বন্ধন, রাইট? আয়নিক বন্ধন বলি, ওকে। যেমন দেখো, তোমার এখানে যখন তোমার কাজ হচ্ছে তখন কি হবে, এই যে আমার সোডিয়ামের যে লাস্ট ইলেকট্রনটা, এটা কিন্তু ও এখান থেকে এইখানে পাঠিয়ে দিবে। তো এখানে কি হবে বলতো, সোডিয়াম প্লাস, এখানে হয়ে যাবে এফ মাইনাস। সহজ কথা, ঠিক আছে। এবার দেখো ভাই, এখানে যখন তুমি কাজ করতেছো, খুব ক্লিয়ার কাট কথাবার্তা বুঝছো যে আয়নিক বন্ধন কোনটা, যারা হচ্ছে কি করে, আমার একটা প্লাস একটা মাইনাসের মধ্যে হয়। এবং এখানে কোন বলটা কাজ করে বলতো, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। এটা কোন বল কাজ করে? এটা হচ্ছে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, তাই না? আকর্ষণ বল কাজ করে, এটা কিন্তু মনে রাখতে হবে একটু, ওকে। আচ্ছা, এবার তাহলে যদি পরের পেজে একটু যাই, তাহলে কি হয়েছে এখানে দেখো, এখানে ভিতরে সমযোজী বন্ধন হয়েছে। তার মানে এখানে কি হয় বলতো, ইলেকট্রনটা শেয়ার করতে হয়, শেয়ার করতে হয়। এখন ইলেকট্রন যখন তুমি শেয়ার করবা, তখন শেয়ার করার মাধ্যমে অনেক টাইপের বন্ধন হয়। যেমন এখানে হয়তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না, H2O-র ভিতরে দেখো সিঙ্গেল ইলেকট্রন গুলো শেয়ার হয়েছে, যে এখানে একটা শেয়ার হয়েছে, এখানে একটা শেয়ার হয়েছে, এটাকে আমরা বলি কি, এই শেয়ার গুলাকে আমরা বলতেছি, রাইট? এখানে দেখো শেয়ার হয়েছে, এখানেও শেয়ার হয়েছে, রাইট? আবার দেখো ভাই, তুমি যখন এখানে ফোকাস করতেছো, এখানে কার্বনের মধ্যে শেয়ার হয়েছে, দেখছো? এগুলো কি কার্বন ডাই অক্সাইডের ব্যাপারটা চলে আসবে, তাই না? এরকম টাইপের স্ট্রাকচার চলে আসবে, ঠিক আছে। জোড়া জোড়া করে, প্রত্যেক জোড়া মানে হচ্ছে একটা হইছে। যেমন তোমাকে বুঝাই বলি, ধরো তুমি কাজ করতেছো অ্যামোনিয়াকে নিয়ে, NH3, তখন কিন্তু একটু শেয়ার হয়েছে এরকম ভাবে, ঠিক আছে। এটা আর এটা মিলে হচ্ছে একটা H, এটা আর একটা মিলে হচ্ছে আরেকটা H, এটা আর এটা মিলে হচ্ছে আরেকটা H। তো পুরো ব্যাপারটা হচ্ছে কাজ করতেছি, ঠিক আছে। এই সাইডে যখন তুমি কাজ করবা, তখন কি হবে, তখন এখানে ভিতরে নাইট্রোজেন নাইট্রোজেনের কাজ হচ্ছে। সো আলটিমেটলি এখানে কি হবে, এখানে কিন্তু এ একটা শেয়ার হয়েছে, এ একটা শেয়ার হয়েছে, এ একটা শেয়ার হয়েছে, এমনি এমনি নাইট্রোজেন আর দুটো নাইট্রোজেনের মধ্যে কাজ করছে। এবং তখন কোন বন্ধন পাওয়া গেছে, N2 পাওয়া গেছে। সো আমি এটা বলতে চাচ্ছি যে যদি হচ্ছে একটা শেয়ার হয়, তখন একটা হয়েছে সিঙ্গেল বন্ড। আর যদি হচ্ছে দুইটা হয়, তখন এটা ডাবল বন্ড। তিনটা যদি হয়, তাহলে এটা কি, ট্রিপল বন্ড, ঠিক আছে। তো এখানে এই সমযোজী বন্ধনটা নিজেদের মধ্যে 1 2 3 এরকম টাইপের বন্ধন ক্রিয়েট করতে কিন্তু পারে, ঠিক আছে। ওকে, তাহলে এবার পরের পেজে যদি একটু চলে যাই, কি বলছে একটু দেখো, যে এখানে যখন কাজ করতেছি, বন্ধন ইলেকট্রন যুগল কারা, যারা বন্ধন তৈরি করে। আর নিঃস্বক ইলেকট্রন যুগল কারা, যারা হচ্ছে কোনো কি করতে পারে না, যারা বন্ধন তৈরিতে কোনো রকম অংশ নিতে পারে না। যারা বন্ধন তৈরিতে অংশ নেয় না, তাদেরকে আমরা কি বলি, তাদেরকে আমরা বলি মুক্ত জোড় ইলেকট্রন। যারা বন্ধন তৈরিতে অংশ নেয়, তাদের কি বলি, বন্ধন জোড়, ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো ভাই, ধরো তোমার কাছে এবার অ্যামোনিয়াটা আছে, অ্যামোনিয়াটা আছে, তাহলে সবসময় মনে রাখতে হবে এই অ্যামোনিয়ার মধ্যে লাস্ট শেলে কয়টা ইলেকট্রন আছে, 5টা। এই 5টা ইলেকট্রন তার লাস্ট শেলে আছে, কিন্তু আমি ক্লিয়ারলি এখানে দেখছি বন্ধন কয়টা, 3টা। তাহলে এবার এই নাইট্রোজেনের সাথে তুমি সুন্দর করে 3টা বন্ধন বসাবা। এরপর তুমি লাস্ট শেল থেকে 3টা ইউজ করছো, বাকি কয়টা, বাকি হচ্ছে এখানে এক জোড়া। তাহলে এই এক জোড়া হচ্ছে আমার কি, এই এক জোড়া হচ্ছে আমার লোন পেয়ার। কিন্তু বাকি প্রত্যেকটা কি বলতো, বাকি প্রত্যেকটা হচ্ছে আমার এখানে বন্ড পেয়ার। তাহলে বন্ড পেয়ার আছে কয়টা, 3টা, কিন্তু লোন পেয়ার আছে কয়টা, একটা। আবার একটু খেয়াল করো, এখানে যখন ইলেকট্রন গুলো শেয়ার হয়েছে, এগুলো কিন্তু বন্ড পেয়ারের ভিতরে আছে, এগুলো কিন্তু বন্ড পেয়ারের ভিতরে আছে HCl। কিন্তু এই যে এগুলা এগুলা কিন্তু কি, এগুলো কিন্তু লোন পেয়ার হিসেবে আছে, তাই না? এগুলো কিন্তু কি, একটু দাঁড়াও, এখানে একটু কেটে গেছে, এখানের মধ্যে হচ্ছে লোন পেয়ার আকারে আছে, রাইট? তো এখানের মধ্যে সুন্দর করে যখন তুমি কাজ করবা, তখন এখানে কি থাকবে, এগুলো হচ্ছে লোন পেয়ার। আবার এখানে যখন কাজ করবা, এটাও কি একটা লোন পেয়ার, কারণ এগুলা কিন্তু কি বন্ধনের অংশ নেয়নি, ঠিক আছে। বা তুমি যখন কাজ করতেছো H2O কে নিয়ে, তখন ব্যাপারটা কি, এই যে এরকম টাইপের চলে আসছে, তাই না? তো এখানে এরকম দুইটা এরকম আছে। তো এগুলোর মধ্যে মনে রাখতে হবে, এটাও লোন পেয়ার, এটাও লোন পেয়ার, তাই না? এই ডট ডট দুইটাই কিন্তু কি পেয়ার হিসেবে কাজ করবে, লোন পেয়ার হিসেবে কাজ করবে। অপর দিকে তোমার এখানে যে বন্ধনগুলো আছে, এই বন্ধনগুলো কি বলতো, এই বন্ধনগুলো হচ্ছে বন্ড পেয়ার ইলেকট্রন, ঠিক আছে। সো এই হচ্ছে আর কি আমার বেসিক ইস্যু, ওকে। তো এখন এই পর্যন্ত আমরা সুন্দর করে কাজ টাজ করে ফেলছি। তো এখন যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে কি পাই দেখো, এই পার্টটুকুর ভিতরে আলটিমেটলি আমাদের ইলেকট্রন যখন শেয়ার করতে হয়, তখন আমাদের কি
ওই যে মনে আছে আমরা যে ফার্স্ট পেপার চ্যাপ্টার 2 পড়ছিলাম, ওইখানে আমাদের কি ছিল বলতো, ইলেকট্রন নিয়ে কাজ যখন করতে হয় তখন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট কেস চলে আসে অরবিটালের ভিতরে। এখন আমার অরবিটাল গুলা একটা ওপারটাকে ওভারল্যাপ করে ফেলে এবং এই ওভারল্যাপের মাধ্যমে ইলেকট্রনটা পরবর্তীতে শেয়ার হয়। এখন এই ওভারল্যাপিংটা দুই রকম হইতে পারে। একটা হচ্ছে মুখোমুখি ওভারল্যাপিং, ঠিক আছে? যখন যখন তোমার কোন একটা ক্ষেত্রে মুখোমুখি ওভারল্যাপিংটা হয় তখন আমরা তাকে কি বলি, সিগমা বন্ধন বলি। যেমন দেখো নিচে অনেকগুলো এক্সাম্পল দিয়ে দিছি। এস আর এস যখন ওভারল্যাপ করছে একটা অপরটাকে এরকম ভাবে, তখন এই যে মাঝখানে যে পোর্শনটুকু, এটাকে আমরা কি বলছি, সিগমা বন্ধন। বা এই যে পি আর পি একটা অপরটার মধ্যে কাজ করছে, যদি এটা তুমি এঁকে ফেলো তাহলে এই যে মাঝখানে যে পোর্শনটুকুতে তারা ওভারল্যাপটা করলো, এই ওভারল্যাপিং পোর্শনটাকে আমরা কি বলবো বলতো, সিগমা বন্ধন। বা তুমি যখন হচ্ছে একটা এস একটা পি এর মধ্যে কাজ করতেছো, এই যে একটা এস একটা পি কিভাবে ওভারল্যাপ করলো, এগুলাকে আমরা কি বলি বলতো, এগুলাকে আমরা বলি সিগমা বন্ধন। ঠিক আছে? তো আমার সহজ কথা খুবই সিম্পল, যে আমরা আলটিমেটলি যখনই হচ্ছে মুখোমুখি বা ফরওয়ার্ড ডিরেকশনে হচ্ছে কি করতেছি, ওভারল্যাপ করতেছি, তখন এগুলাকে আমরা কি বন্ধন বলি, সিগমা বন্ধন বলি, রাইট? আর যখনই হচ্ছে এই পোর্শন গুলোতে আমরা কাজ করব, যখনই হচ্ছে এরকম পাশাপাশি হবে, যখনই তুমি এরকম পাশাপাশি হবে, এই পাশাপাশি যখন হচ্ছে আমার অধিক্রমণটা হবে বা ওভারল্যাপিংটা হবে, অধিক্রমণের ইংলিশ হচ্ছে ওভারল্যাপিং, আর ওভারল্যাপিং নিয়ে কাজ করতে হচ্ছে, যখন এরকম পাশাপাশি অধিক্রমণটা হবে তখন তার নাম কি বলতো, পাই বন্ধন। এবার তোমাকে জিনিসকে কিভাবে দেখাবো আমাকে বলে দিই। যখন তুমি এখানে এরকম একটা সিঙ্গেল দাগ দেখতেছো, ধরো এইচ আর সি এল এর ভিতরে তুমি এরকম একটা সিঙ্গেল দাগ দেখতেছো, তখন এখানে শুধুমাত্র সিগমা আছে। কিন্তু ধরো তোমার কাছে এরকম একটা ডাবল বন্ড চলে আসছে, তার মানে হচ্ছে এখানে একটা সিগমা আছে আর একটা পাই আছে। আর যখন এরকম ট্রিপল বন্ড দেখতেছো, তার মানে কি বলতো, একটা সিগমা আর দুইটা পাই আছে। ঠিক আছে? এখন আমি এটা বুঝাতে চাইতেছি যে তোমার সবার আগে যেটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হবে সেটা হচ্ছে তোমার সিগমা, তারপরে গেলে তোমার আসবে পাই, তারপরে গেলে আসবে আরেকটা পাই। ঠিক আছে? তো এখন পুরো জিনিসটাকে যদি আমরা একটু এই পেজে আঁকার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এখানটার ভিতরে তোমার কাছে যখনই এরকম CH3 দিয়ে দিবে, তখন তোমাকে বুঝতে হবে এখানে সবগুলো সিঙ্গেল বন্ড আছে। যখনই সিঙ্গেল বন্ড থাকবে তখন এখানে যাই এক্সিস্ট করুক না কেন, সবগুলাই কিন্তু আলটিমেটলি সিগমা বন্ধন হয়ে যাবে। কোন বন্ধন হয়ে যাবে? সিগমা বন্ধন হয়ে যাবে। আবার যখন তুমি এখানের মধ্যে CH2 নিয়ে কাজ করতে চাচ্ছ, তোমাকে তখন এটা মনে রাখতে হবে, যেই মোমেন্টে একটা ডাবল বন্ড আসছে সেই মোমেন্টে কিন্তু এগুলো কি বন্ধন বলতো, সেই মোমেন্টে এগুলা কিন্তু হচ্ছে পাই বন্ধন। যেমন বলে দেই তোমাকে, দেখো এটা সিগমা, এটাও সিগমা, সিগমা 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 সিগমা, কিন্তু এখানের মধ্যে সিগমা 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 সিগমা, এইখানটার মধ্যে কিন্তু একটা সিগমা একটা পাই হিসেবে কাউন্ট করতে হবে। ঠিক আছে? আবার একটা মনোযোগ দাও ভাইয়ারা, একবার বুঝাই। সেটা হচ্ছে যদি এখানের মধ্যে ট্রিপল বন্ড থাকতো এবং এখানে হাইড্রোজেন আর হাইড্রোজেনটা থাকতো, তাহলে কি বুঝতে বলতো, তাহলে এখানে ভিতরে এটা সিগমা বাট এই জায়গাটার ভিতরে একটা সিগমা আর দুইটা পাই হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে? সো এই হচ্ছে আমার পুরো ব্যাপারটা আর কি। তাহলে আমি সহজ কথা এটা বলতে যাচ্ছি যে যদি সিঙ্গেল বন্ড যদি থাকে তাহলে এখানে কিন্তু কি হবে, শুধু সিগমা। যদি হচ্ছে আমার এখানে ডাবল বন্ড থাকে তাহলে কি হবে, একটা সিগমা একটা পাই। আর যদি হচ্ছে এখানে ট্রিপল বন্ড চলে আসে তাহলে আলটিমেটলি কি হবে, একটা সিগমা আর দুইটা পাই। তো এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে আলটিমেটলি আমার ফাইনাল ভার্ডিক্ট হয়ে গেল। ঠিক আছে? এবার পরীক্ষা কোশ্চেন কেমনে আসবে, পরীক্ষা কোশ্চেন নিয়ে যদি আমরা একটা সলভ করতে চাই, তোমাকে বলে দিবে কি যে ধরো CH3 CHO আছে, এর মধ্যে সিগমার পাই বের করো। তোমাকে তখন স্ট্রাকচারটা ভাঙতে হবে কিন্তু জনগণ। ঠিক আছে? এখানে কি করতে হচ্ছে, কার্বন, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ, এরপর এখানে COH, এরকম টাইপের ভাঙতে হবে। এরপর তুমি কম্পেয়ার করবা যে ভাই এটা সিগমা 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 সিগমা, আর এখানে হচ্ছে কি এই ডাবল বন্ড চলে আসছে, তাহলে একটা সিগমা একটা পাই, আর এখানে কি আরেকটা সিগমা, তাহলে গুণ সিগমা কয়টা হইলো, 1 2 3 4 5 6, ছয়টা সিগমা হইলো। পাই কয়টা হইলো, পাই হয়ে গেল একটা। তাই না? আবার তুমি যদি আরেকটা কোশ্চেন আসে এরকম যে ভাই CH3CN নিয়ে কাজ করছি, এটার জন্য বের করো, তাহলে করে ফেলো ভাই। এই কার্বন, এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন, আর এখানে কি সি, আর এখানে ছিল এন। তাহলে বলো তো ভাই শেষ পর্যন্ত কি থাকলো, সিগমা সিগমা সিগমা, চারটা হয়ে গেল। এটা কি পাঁচটা হয়ে গেল, আর পাই কয়টা, পাই হয়ে গেছে দুইটা। তাহলে আলটিমেটলি সিগমা কয়টা বলতো, পাঁচটা সিগমা, আর পাই কয়টা, দুইটা। এই হচ্ছে বেসিক ব্যাপার। ঠিক আছে? পরেরটা আবার কাজ করো, যদি তোমাকে এখন এরকম কিছু একটা বলে দেয় যে আচ্ছা CH3 CH ডাবল বন্ড CH,
এখানে আছে কি ট্রিপল বন্ড সিএইচ, এটার জন্য সিগমার পাই বের করতে বলছে। তোমার কাজ কি বলতো, জিনিসটাকে ভেঙে ফেলা, সুন্দর করে তার জিনিসটাকে ভেঙে ফেলা। আগে কার্বন ছিল এইচ 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 আকারে ভাঙ্গো, তারপর কি সি নাও, এখানে এইচ নাও, ঠিক আছে, ডাবল বন্ড দিয়ে দাও, সি আর এইচ নাও, তারপর আবার সি নাও, এখানে সুন্দর করে ট্রিপল বন্ড সি এইচ নাও। দেখো মিলছে কিনা, 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে ঠিক আছে, এবার তাহলে সিগমার পাই বসানো শুরু করো। কি হয়েছে, এটা সিগমা 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 সিগমা, এখানে আছে সিগমা সিগমা সিগমা, এখানে হচ্ছে সিগমা, এখানে হচ্ছে সিগমা। তাহলে টোটাল সিগমা গুণ আগে, সিগমা কয়টা হইলো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সিগমা। পাই কয়টা হলো গুণতে একটু ভাইয়া, তাহলে এখানে একটা পাই ছিল, দেখো একটা ডাবল বন্ড মানে একটা পাই, ট্রিপল বন্ড মানে পাই কয়টা, দুইটা, তাহলে গুণে ফেলা মোট কয়টা পাই হলো, মোট পাই হয়ে গেল 3টা। ঠিক আছে, তো সিগমার পাই সংখ্যা সবাই বুঝতে পারছেন এখন আমাদের জন্য। তো এখন যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে কি পাবো এবার, ধাতব বন্ধন। তাহলে কোশ্চেন হচ্ছে ভাইয়া ধাতব বন্ধন জিনিসটা আসলে কি। ধাতব বন্ধন হচ্ছে, ধরো তুমি একটা ধাতুর টুকরা কেটে নিয়ে আসছো, ঠিক আছে, ধরো সোডিয়াম ধাতু বা কোন একটা ধাতুর টুকরা কেটে ফেলছো, ঠিক আছে। তো এই যে সোডিয়াম ধাতুর টুকরা কাটতেছো, এই কাটার ফলে কি হবে আমি তোমাকে বুঝাই। যদি ওই ধাতুর পুরো টুকরাটাকে নিয়ে তুমি একটু কাজ করো, তাহলে তুমি দেখবা যে ওইখানে প্রত্যেকটা জায়গায় এরকম একটা ধাতুর অনেকগুলা কি ছিল, সেগমেন্টেশনে পরমাণু ছিল, তাই না, পরমাণু ছিল। কিন্তু একটু পরে ওই সোডিয়াম গুলা ইলেকট্রন দান করে সোডিয়াম প্লাসে কনভার্ট হয়ে যায়। কেন, কারণ ধাতুর একটা ধর্ম হচ্ছে সে কি করতে চায়, সে সর্বদা ইলেকট্রন দান করতে চায়, তাই না, ধাতুর ধর্ম। তাহলে এবার কি হবে, ওই খণ্ডটার ভিতরে আমার আলটিমেটলি ইলেকট্রন গুলা কিন্তু বের হয়ে চলে আসবে, এবং এই যে ইলেকট্রন গুলা বের হয়ে গেল, এই জন্য এগুলোকে কি চার্জ বলবো আমরা বলতো, এগুলোকে আমরা প্লাস চার্জ বলবো। ঠিক আছে, তো এই প্লাস চার্জ গুলোকে নিয়ে আমরা কাজ করে ফেলছি, এবং এই জন্য আলটিমেটলি এই ধাতুগুলোর জন্য আমরা পুরো জিনিসটা করে ফেলছি। ঠিক আছে, তো এখন মনে রাখতে হবে এই যে ধাতু খণ্ডটা আছে, এগুলোর ভিতরে আমার ইলেকট্রন যেটা আছে, এই ইলেকট্রন গুলা মুক্তভাবে চলাচল করতেছে, এই ইলেকট্রন গুলা মুক্ত চলাচল করতেছে। যেহেতু ইলেকট্রন গুলা মুক্ত চলাচল করতেছে, এই জন্য এদেরকে আমরা কি বলবো, এই জন্য এদেরকে আমরা বলবো যে এরা হচ্ছে কি, এরা হইতেছে আলটিমেটলি কি করতে পারতেছে, এরা হচ্ছে আলটিমেটলি বিদ্যুৎ এবং তাপ পরিবহন করতে পারবে। ঠিক আছে, বিদ্যুৎ ও তাপ কি করতে পারবে, পরিবহন করতে পারবে, সিম্পল ইস্যু। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন ধাতব বন্ধন বন্ধন আমরা কাজ করছি। এবার তাহলে যদি পরের প্রশ্ন আমরা কাজ করি, তাহলে কি পাবো, আমরা পাবো এই সেগমেন্টেশনটা, যে সন্নিবেশ সমযোজী বন্ধন এর জন্য কিছু প্রয়োজনীয় শর্ত। বাট ওটা পরের আগে আমরা একটু কিছু এক্সাম্পল শিখে আসি, যে সমযোজী বন্ধন কোনটা। সমযোজী বন্ধন হচ্ছে যখন এক জোড়া ইলেকট্রন কেউ একাই দিয়ে দেয়। ভালো করে ডিফারেন্সটা বুঝো, যখন তুমি সমযোজীর কেসে কাজ করো তখন এখানে কি হয়, একজন একটা দান করে আরেকজন আরেকটা দান করে, কাজ শেষ। কিন্তু সন্নিবেশের কাহিনী কি, যে এক জোড়া একজন একাই দিয়ে দিবে। যেমন কি কি আছে আমি একটু বুঝাই বলি তোমাকে। ধরো তুমি NH4+ এর স্ট্রাকচার নিয়ে কথা বলতে চাও, তার মধ্যে কি কি আছে দেখো, এই NH3 ওর H+টা দিয়ে দিছে কাকে, ওকে দিয়ে দিছে। তো এখানে কি মুক্ত জোড়টা একজনই একা দিয়ে দিছে, এই জন্য ওকে কি বলবো আমরা, ওই জন্য আমরা ওকে বলবো সন্নিবেশ বন্ধন। আবার তুমি চিন্তা করে দেখো, তোমার কাছে ধরো এবার H3O+ এর স্ট্রাকচারটা আছে, তাহলে এবার H2O যেটা, ও ওর মুক্ত জোড়টা কাকে দিয়ে দিবে, ও ওর মুক্ত জোড়টা দিয়ে দিবে হচ্ছে H+ কে। সো এটার জন্য আরেকটা কাজ করতে পারতেছি। আবার একটা মনোযোগ দাও তো ভাইয়া, এখানে কি হয়েছে, এখানে মধ্যে যখন তুমি কাজ করতেছো তখন আলটিমেটলি এখানে AlCl4- চলে আসছে। এখানে কি হবে বলতো, Cl- যেটা আছে, ও ওর মুক্ত জোড়টা দিয়ে দিবে হচ্ছে AlCl3 কে। সো আলটিমেটলি এখানেও কি হবে, সন্নিবেশ বন্ধন হবে। বা তোমরা যে লাস্ট লেকচারের ভিতরে জটিল যৌগ পড়ছিলা, ওই সাইডের মধ্যে আমরা যাইতে পারবো, কিন্তু তার আগে এই NH3 আর BF3 ওদের মধ্যে কি বন্ধন হবে, সন্নিবেশ বন্ধন। আর এখানটার ভিতরে দেখো তো ভাই, লাস্ট দিন যেটা পড়ছো, যে এই Fe2+ যখন এই Cn- এর কাছ থেকে যখন মুক্ত জোড় গুলাকে নিচ্ছিল, তখন এগুলো কি সন্নিবেশ বন্ধন হিসেবে আমরা কাউন্ট করছিলাম না, তাই না। সো আলটিমেটলি ভাই যখন তুমি কাজ করতেছো, খুব ক্লিয়ার কাট কথাবার্তা বুঝছো, এরা যে মুক্ত জোড় ইলেকট্রন দান করতেছে, এদেরকে কিন্তু আমরা কি বন্ধন বলতেছি, সন্নিবেশ বন্ধন বলতেছি, তাই না। বা তুমি হচ্ছে কপার কেনে কাজ করো, ওইগুলো কি বন্ধন, সন্নিবেশ বন্ধন। সো আমি এটা বলতে চাচ্ছি যে যখনই তুমি এই সেগমেন্টেশন গুলাতে কাজ করতেছো, তখন খুবই ইম্পর্টেন্ট ফ্যাকশন হচ্ছে এখানে, যে এক জোড়া যে ইলেকট্রন আছে, এক জোড়া ইলেকট্রন যেগুলো আছে, ওই এক জোড় ইলেকট্রনটা একটি একটি পরমাণু
অথবা আয়ন কিন্তু একাই দান করতেছে, পরমাণু আয়ন বা যৌগ কি করতেছে, দান করতেছে, ঠিক আছে। এবং আরেকজন দান না করেও কি করতেছে, শেয়ার করে ফেলতেছে। যেমন তুমি এই সেগমেন্টেশন যদি একটু চিন্তা করো, তার শর্তগুলো কি দাঁড়াচ্ছে, দাঁড়াচ্ছে এরকম যে আলটিমেটলি এখানে কি হচ্ছে, পরমাণু, অণু, আয়ন অথবা যৌগের ভিতরে এমন পরমাণু থাকা আবশ্যক যার এক বা একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় পরে তোমরা কিন্তু ভয় পাও না ভাই, এটা কিন্তু মুক্ত জোড়টাকে বুঝাইছে, বুঝছো। মুক্ত জোড় যে কথা বা লোন পেয়ার যে কথা, আমার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় কিন্তু সেম কথা, ঠিক আছে। আর এরপর কি বলছে, যেমন এরকম কি কে থাকতে পারে ভাই, এরকম চিন্তা করে দেখো যে আমার নিঃসঙ্গ কার কার কাছে আছে, তোমার NH3 কাছে নিঃসঙ্গ থাকতে পারে, H2 এর কাছে নিঃসঙ্গ থাকতে পারে, তোমার কাছে Cl মাইনাস এর কাছে থাকতে পারে, বা এখানটার ভিতর কি হচ্ছে H2 এর কাছে থাকতে পারছে বলছি, OH মাইনাস এর কাছে থাকতে পারে, ঠিক আছে, এরকম আরো অনেকের কাছে থাকতে পারে, রাইট। আর এখানটার ভিতরে যখন কাজ করতেছো তখন কি যৌগ অণু বা যার ভিতরে কি থাকে, তার ভিতরে অষ্টক অপূর্ণ অবস্থায় আছে। যেমন তুমি দেখো ভাই, সকল প্লাস চার্জ, অথবা এটা সালফারটা বাদ দাও, এটা বাদ দাও, এখানে কি হয়েছে, সকল প্লাস চার্জ অথবা যাদের অষ্টক সংকোচন আছে, সকল প্লাস অথবা যাদের অষ্টক সংকোচন আছে, তারা কিন্তু কি দিবে, তারা কিন্তু এখানে সর্বদা ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন কি করবে, গ্রহণ হিসেবে কাজ করবে। তাহলে ওরা হচ্ছে ইলেকট্রন দাতার গ্রুপ, ওরা কিন্তু ইলেকট্রন কি গ্রুপ, গ্রহণের গ্রুপ, ঠিক আছে। তো এদের সাথে কিন্তু আমরা একই সাথে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইলকেও কানেক্ট করতে পারবো। তোমরা যখন হচ্ছে সেকেন্ড পেপার এর সেকেন্ড চ্যাপ্টারে যাবা, তখন তুমি দেখবা যে এই সেগমেন্টেশনটা হুবহু আরেকটা টপিকের সাথে মিলবে, যেটা হচ্ছে ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল। যেমন তোমাকে ছোট্ট করে বলি, যার কাছে, দেখো তো ভাই, ইলেকট্রন যার কাছে বেশি আছে, ইলেকট্রন যার কাছে বেশি থাকবে, ও কি করতে পারবে বলতো, ও ওর ইলেকট্রনটা দিয়ে বা ও ওর মাইনাস চার্জটা দিয়ে আলটিমেটলি কি নিউক্লিয়াসকে আকর্ষণ করতে পারবে, সেগুলোকে নিউক্লিওফাইল বলা যাবে। আবার যেগুলো প্লাস চার্জ, ওরা কি করতে পারবে, ওরা কিন্তু মাইনাসকে আকর্ষণ করতে পারবে, সো ওরা ইলেকট্রোফাইল হয়ে যাবে, ঠিক আছে। সো ওরা হচ্ছে কি নিউক্লিওফাইল, ওরা ইলেকট্রোফাইল, এরকম ভাবেও কাজ করতে পারে। বা আরেকটা আছে লুইস অ্যাসিড বেস, মনে আছে কিনা, যে একটু খেয়াল করে দেখো, এই পোর্শনটুকুর ভিতরে তোমাদেরকে এক্সাম্পলে বুঝাই বলি, যে এখানে যারা মুক্ত জোড় ইলেকট্রনটা দান করছে, যারা মুক্ত জোড় ইলেকট্রনটা হচ্ছে দান করছে, ওদের অপর নাম হচ্ছে লুইস বেস। আর যারা হচ্ছে ইলেকট্রনটা গ্রহণ করছে, ইলেকট্রনটা গ্রহণ করছে, ওদের অপর নাম কি জানো, লুইস অ্যাসিড, ঠিক আছে, লুইস অ্যাসিড, কথা বুঝছি। তার মানে এখানটার মধ্যে যারা যারা দান করলো, সবগুলাই কিন্তু কি বলতো, লুইস বেস, লুইস বেস। আর যারা হচ্ছে এরকম গ্রহণ করলো এই সেগমেন্টেশনের ভিতরে, ওদের অপর নাম কি বলতো, লুইস অ্যাসিড, ঠিক আছে, মানে ওরা গ্রহণ করতেছে গ্রহিতাগুলা, ঠিক আছে। তো সকল সন্নিবেশ বন্ধনের মধ্যে লুইস অ্যাসিড বেস খাটানো যায় অলমোস্ট, যে আমরা কি করতে পারি, ওসব ক্ষেত্রে যারা মুক্ত জোটটা হচ্ছে দান করবে, তারা হচ্ছে লুইস কি হয়ে যাবে, বেস হয়ে যাবে, যারা গ্রহণ করবে ওরা লুইস অ্যাসিড হয়ে যাবে। ওকে, তো তোমাদের যার যেমনি মনোযোগ দিয়ে মনে রাখতে পারো, মনে রাখতে পারো, সমস্যা নাই, কারণ মাঝে মাঝে সেগমেন্টেশন গুলোকে একত্রিত করে ফেলা, তো সো জাস্ট একটু মার্ক করে দেওয়া, আর কিছু না, ঠিক আছে। আচ্ছা, তাহলে পরের পেজে যখন আমি চলে যাব, তখন এখন আমরা কি কোশ্চেন করছে দেখো তো, যেখানে কোশ্চেন করছে হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন প্রেজেন্ট আছে। তো চলো আমরা আগে হাইড্রোনিয়াম আয়নের সংকেতটা লিখে ফেলি, H3O+, ঠিক আছে। এর মধ্যে কি কি আছে একটু করি চলো। এই H2O টা যে আছে, ও ওর মুক্ত জোড়টা দিয়ে দিয়েছে H+ কে, সো এখানের ভিতরে শুরুতে কি বন্ধন চলে আসলো, সন্নিবেশ বন্ধন চলে আসলো, করলাম আমরা। আবার এই H2 কে ভাঙলে আমি কি পাচ্ছি, সমযোজী বন্ধন পাচ্ছি। সো আলটিমেটলি এখানে কয়টা সমযোজী বন্ধন আছে, দুইটা সমযোজী বন্ধন আছে। স্যার আলটিমেটলি আমার কি কি বন্ধন তাহলে এখানে আসলো বলেন তো ভাইয়ারা, এখানে ভিতরে সমযোজী আসলো, সন্নিবেশ আসলো, তাহলে অ্যান্সার হয়ে যাবে AC নাম্বারটা, যেটা অ্যান্সার কি হবে, সমযোজী ও সন্নিবেশ বন্ধন, ঠিক বলছি, নাইস। তাহলে এবার যদি আমরা একটু সামনের দিকে যাই, তাহলে এখানে কি পাইছি দেখো তো, অ্যামোনিয়াম ক্লোরাইড এ কি কি ধরনের বন্ধন আছে। তাহলে এবার চলো শুরু থেকে শুরু করি। এখানে শুরুতেই আমার কাছে NH4Cl টা ছিল, তাহলে প্রথমে কি ভাঙলে পাওয়া যায়, যেখানে একটা পাওয়া যায় ক্যাটায়ন, একটা পাওয়া যায় অ্যানায়ন, তাহলে এই ক্যাটায়ন আর অ্যানায়নের ভিতরে কোন টাইপের বন্ধন হয় বলতো, আয়নিক বন্ধন হয়। কোন বন্ধন হয়, আয়নিক বন্ধন হয়। আবার একটু চিন্তা করে দেখো, এখানে যখন তুমি শুধু NH4+ কে নিয়ে কাজ করতেছিলা, তখন কি হয়েছিল, এই NH3 টা ওর মুক্ত জোড়টা দিয়ে দিয়েছিল হচ্ছে H+ কে, সো এখানে কিন্তু আলটিমেটলি কি বন্ধন হয়েছে বলতো, সন্নিবেশ বন্ধন হয়েছে। এখানে হয়েছিল কয়টা, একটা, এখানে হয়েছিল কয়টা, একটা।
তাহলে এবার শুধু অ্যামোনিয়াকে নিয়ে যখন তুমি আরো কাজ করবা তখন কি পাচ্ছ যে এখানে একটা NH3 এর ভিতরে আলটিমেটলি 3টা সমযোজী বন্ধন আছে। তাহলে এখানটার ভিতরে আমার সমযোজী বন্ধন কয়টা আছে? সমযোজী বন্ধন আছে 3টা। তাহলে বলো মোট যোগ করলে কয়টা বন্ধন পাওয়া গেল? এক, এক, দুই, আর দুই আর তিনে 5। তাহলে মনে রাখতে হবে যে আমার সন্নিবেশ যে বন্ধন মানে আলটিমেটলি টোটাল বন্ধনের টাইপ আছে 3টা, কিন্তু বন্ধন সংখ্যা মোট কতগুলা? 5টা। ঠিক আছে। আচ্ছা, এই একই কাজটা যদি আমরা পরের পেজে আর একটা জটিল যৌগের জন্য করতে চাই তাহলে কি দ্বারা একটু দেখো তো ভাই। তাহলে ফার্স্ট অফ অল আমাকে একটু আনসার দিও ঠান্ডা মাথায়, যে এখানে ছিল FeCN6 এরকম। তাহলে এই 6টা আমার আশেপাশে 4টা পটাশিয়াম আছে, 4টা পটাশিয়াম, তাই না? তাহলে 4টা পটাশিয়ামের সাথে কয়টা আয়নিক বন্ধন করবে? ঠান্ডা মাথায় একটু আনসার দিয়ে বলো দেখি ভাই, কয়টা আয়নিক বন্ধন করতে পারে বলো? অবশ্যই আয়নিক যে বন্ধনটা আছে সে আয়নিক বন্ধন হবে কয়টা? 4টা। সিম্পল ইস্যু। আবার একটু চিন্তা করে দেখো তো ভাই, এখানে মধ্যে যখন তুমি কাজ করতেছো তখন কি বলছিলাম? এটা গেল 1 নম্বর সেগমেন্টেশন। তারপর আবার কি বলছিলাম? যে Fe2+ 6 কর্নার থেকে 6টা কি করতেছে? CN মাইনাস সাথে অষ্টতৌলকীয় স্ট্রাকচার করণ করে, ওই যে জটিল যৌগের ক্ষেত্রে পড়ছিলাম, তাই না? CN করছে, তাই না? ওই লেকচারটার মধ্যে কিন্তু আমরা ডিটেইলস আলোচনা করছি কেমনে স্ট্রাকচার হয়, কি হয় না হয়। তাহলে সবাই একটা করে দিছে, তাহলে 6টা CN 6 বার দিছে। তাহলে আলটিমেট এখানে সন্নিবেশ কয়টা পাওয়া গেল বলো দেখি ভাই? তাহলে এখানে সন্নিবেশ পাওয়া যাবে হচ্ছে 6টা, কারণ CN আছে 6টা, রাইট? এখন দেখো ভাই, এই পরে সেগমেন্টেশনটার ভিতরে যখন কাজ করব, এখন একটা CRN এর ভিতরে আলটিমেটলি আমার 3টা সমযোজী বন্ধনতা আছে। কারণ তোকে বলে আসছিলাম না যে আমার 3টা বন্ধন তৈরি করতে হলে আমার কি লাগবে বলতো? ওই জায়গাটার ভিতরে আমার আলটিমেটলি একটু শেয়ার করতে হবে। কয়টা? 3 জোড়া শেয়ার করতে হবে, রাইট? তাহলে এখানে কি দাঁড়াচ্ছে বলতো? একটার ভিতরে 3টা সমযোজী, তাহলে এখানে কয়টা দেখতেছো তোমরা বলো দেখি? 6টা না? তাহলে 6টার ভিতরে মোট সমযোজী কতগুলো হয় একটু বলো তো ভাই? একটার ভিতরে আছে হচ্ছে 3টা, তাহলে হচ্ছে 6টার ভিতরে কতগুলো আছে বলতো? 18টা। তাহলে এবার যোগ করে দাও, কি হয়? 18, 6, 4, তাহলে মোট কতগুলা বলো দেখি ভাই? 28টা। টোটাল কতগুলো আছে বলো দেখি ভাই? 28টা। টোটাল 28টা টাইপের হচ্ছে কি আছে বলতো? আমার বন্ধন এর সংখ্যা আছে। বন্ধন টাইপ কিন্তু 3টা, 3টা টাইপের, বা সংখ্যা কতগুলা? 28টা। ঠিক আছে। তাহলে যদি আমরা একটু পরে পেজে চলে যাই এখন এখান থেকে, তাহলে বলতো কি পাচ্ছি? NH4Cl এর ভিতরে কোন প্রকারের বন্ধন আছে? কিন্তু মাত্র করে আসছিলাম যে আমার NH4+ আর Cl- এর মধ্যে কি আছে? আয়নিক বন্ধন আছে। তারপরে এই যে NH3, আর এখানে কি ইলেকট্রন শেয়ার করে দিছো, বলে কি বন্ধন আছে? সন্নিবেশ আছে। আর এরপরটা কি বলছিলাম বলতো? এই যে এখানে H গুলা দিয়ে দিছিলাম, তরঙ্গী বন্ধন আছে, সমযোজী। সো আলটিমেটলি আমাকে তাহলে বলতো ভাই কি হবে এটা? তাহলে এখানে সবগুলা বন্ধনই আছে। অ্যান্সার কত নাম্বারটা হবে? ডি নাম্বারটা হবে। সহজ হিসাব। ঠিক আছে। তাহলে পরের পেজে যদি একটু চলে যায় তাহলে কি হচ্ছে এবার? এই কোশ্চেনে চলে আসতেছে। এটা আমাদের সবচেয়ে শুরু পরিচিত কোশ্চেন, তাই না? কারণ শুরুতে আমাকে একটু বলো তো ভাই, তাহলে এখন এখানে ভিতরে অবস্থান্ত ধাতুর সাথে সন্নিবেশ সংখ্যাটি কত? খালি সন্নিবেশ সংখ্যা বের করতে বলছে, এটা আরো সহজ হয়ে গেছে আমাদের জন্য, তাই না? কারণ দেখো তো ভাই, আমরা কি বলছিলাম যে এই যে থার্ড ব্র্যাকেটের যে পোর্শনটুকু, এখানে কি আছে? NH3 4, এখানে কি আছে? H2O2, এই পোর্শনটুকু আছে Cl3। প্রথম কথা হচ্ছে আমার বাইরের পোর্শন নিয়ে কাজ করার দরকারই নেই, বাদ। তাহলে এখন আমি কি বলছিলাম যে এখানে এইটুকু হচ্ছে আমার ধাতু, আর এখানে বাকি যা আছে সবগুলাই কি বলতো? লিগ্যান্ড। আর যতগুলা লিগ্যান্ড ঠিক ততগুলাই কি? সন্নিবেশ। তাহলে গুণ কয়টা আছে? এখানে 4টা, এখানে আছে 2টা। লিগেন্ড আছে কয়টা? 4টা, আর 2টা মিলে কয়টা? 6টা। কিন্তু লিগেন্ড 6টা হয়, সবাই একটা করে মুক্ত জোর দিবে, তাহলে সন্নিবেশ কয়টা হবে বলতো ভাইয়া? সন্নিবেশও কিন্তু হবে 6টা। সিম্পল ইস্যু। ঠিক আছে। তাহলে আলটিমেটলি এখানে সন্নিবেশ সংখ্যা কত আসবে? এখানে সন্নিবেশ সংখ্যা কিন্তু চলে আসবে 6। ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর কি। ওকে। সো এই হচ্ছে আমাদের অবস্থা। আর এখন হচ্ছে আমরা চলে আসছি আমাদের Al2Cl6 এর ভিতরে। তাহলে এবার Al2Cl6 এর ভিতরে কি আছে চিন্তা করে দেখো আগে। এখানে অ্যালুমিনিয়াম আছে, স্ট্রাকচারটা কি দেখি তোমাদেরকে। Cl আছে এখানে, এখানে Cl, এখানেও Cl। আর একটা কি দেখো, এখানে আছে অ্যালুমিনিয়াম, এখানে হচ্ছে Cl, Cl, এবং এখানেও Cl। ঠিক আছে। তাহলে এখন এই পার্টটুকুর ভিতরে যখন তুমি কাজ করবা তখন এখানের মধ্যে কি হয়েছে? এই মুক্ত জোড়গুলো হচ্ছে প্রেজেন্ট আছে, এখানে এই মুক্ত জোড়গুলো প্রেজেন্ট আছে, এখানে ভিতরে এই জিনিসগুলো হচ্ছে সুন্দর করে আছে। ঠিক আছে, এগুলা আছে। ওকে। তাহলে এখন শুরুতে আগে আসো, পরে যাই। এখানে এই 3টা শেয়ার করছে, এখানে এই 3টা শেয়ার করছে। তাহলে এখন কি হয়েছে আমার কাছে? তাহলে এখন পর্যন্ত সমযোজী কয়টা আছে? আমার প্রথম অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে 3টা সমযোজী, পরের অ্যালুমিনিয়াম ক্লোরাইড আছে 3টা সমযোজী, যে 3টা স্বরূপ করছে। তাহলে মোট কয়টা সমযোজী আছে আমার কাছে? 6টা।
খুব ভালো করে হয়ে গেল আমাদের এই পর্যন্ত। এবার দেখো তো ভাই কি হয়েছে, এবার ও কিন্তু ওর মুক্ত জোড়গুলা শেয়ার করতে পারবে, রাইট? তো এখন দেখো তো ভাই, ও যদি ওর মুক্ত জোড়টা ওকে দিয়ে দেয় আর ও যদি ওর মুক্ত জোড়টা ওকে দিয়ে দেয়, তাহলে কি প্রবলেম সলভ হয়? প্রবলেম সলভ যেটা হয় যে AlCl3 কিন্তু ইনিশিয়াল পর্যায়ে ওর কিন্তু অষ্টক সংকোচন ছিল, খেয়াল করছো কিনা? যেখানে কিন্তু 6টা ইলেকট্রন আছে তার কাছে। তো এই অবস্থায় সে কিন্তু অষ্টক সংকোচনে আছে, সংকোচনে আছে। কিন্তু যেই মোমেন্টে সে কি করছে, মুক্ত জোড়গুলা শেয়ার করছে, তখন কি সে আলটিমেটলি কি করে ফেলছে বলতো? সে আলটিমেটলি কিন্তু হচ্ছে আমাদের এখানটার ভিতরে অষ্টক পূর্ণ করে ফেলছে। তো অষ্টক সংকোচন থেকে অষ্টক পূর্ণ করার জন্যই কিন্তু সে ডাইমার স্ট্রাকচার করছে। একই অণু দুইবার ইউজ করা মানে কি বলতো? ডাইমার করা, ডাইমার হয়ে যাওয়া। ঠিক আছে, তাহলে এখন খেয়াল করো ভাই, এখানটার ভিতরে 6টা আছে সমযোজী, আমরা মেনে নিছি। তাহলে এখন সন্নিবেশ তাহলে কটা হলো বলতো? সন্নিবেশ কটা হলো? সন্নিবেশ দেখো তো ভাই, এটা একটা সন্নিবেশ হয়েছে এই পোর্শনটুকুর ভিতরে, এখানে আরেকটা সন্নিবেশ হয়েছে এই পোর্শনটুকুর ভিতরে। তাহলে মোট কয়টা সন্নিবেশ? 2টা। তাহলে অ্যান্সার কত হবে? 6 আর 2। এরপর সুন্দর করে গুণ তো ভাই, অপশনটা কত নম্বর মধ্যে আছে? যে সমযোজী আর সন্নিবেশ কার কার মধ্যে? এই 6 আর 2 এর মধ্যে হয়েছে। ঠিক আছে, সো এটা কিন্তু ডিউতে আসছে, কত সহজ একটা কোশ্চেন দেখছো? সো এই হচ্ছে আর কি আমাদের পুরো ব্যাপারটা। আর এখানটার ভিতরে লাস্ট আবার কি কোশ্চেন চলে আসছে আবার, NH3H2 এর মধ্যে আছে কপার এবং H2 এর ভিতরে কি বন্ধন? এটা আমরা সবাই জানি ভাই। এখানে H2 টা কি হিসেবে কাজ করতেছে? লিগ্যান্ড হিসেবে কাজ করতেছে। আর এখানে কপার 2+ কি বলতো? এই কপার 2+টা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু। তাহলে বলতো একটা কেন্দ্রীয় পরমাণু আর এটার মধ্যে কি টাইপের বন্ধন হয়? তোমরা অ্যান্সার দাও তো ভাই। সন্নিবেশ বন্ধন হয়। কি টাইপের বন্ধন হয়? সন্নিবেশ বন্ধন হয়, রাইট? তো এই সন্নিবেশ বন্ধনটা এখানে হবে। কত নম্বর অপশনের মধ্যে আছে বলো দেখি ভাইয়া? এই এ নাম্বারটার মধ্যে আছে, রাইট? তো আমার এখানে কপার এবং কেন্দ্রীয় পরমাণু এবং এখানে H2O লিগ্যান্ড, এই জন্য ওদের মধ্যে সন্নিবেশ বন্ধন হবে। ঠিক আছে, তাহলে যদি আমরা পরে পেয়ে চলে যাই, তাহলে এখানেই হচ্ছে আজকে ক্লাসটা শেষ হয়ে গেছে। তো এই যে বন্ধনের যে ক্লাসটা, এটা তোমাদের সবাইকে অনেক ভালো করে রপ্ত করতে হবে, কারণ এই বছর আসলে রিটার্নে এই টপিকটা থেকে কোশ্চেন আসার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, তো এটা ভালো করে পড়বেন, সন্নিবেশ বন্ধন ভালো করে পড়বেন, আর অক্সাইড কতবার আসছে আপনারা দেখছেনই। ঠিক আছে, তো এই হচ্ছে আজকে ক্লাসটা। অবশ্যই সিগমা পাই নিয়ে পড়ে আসবেন, কারণ নেক্সট ক্লাসে সিগমা পাইটা কিন্তু লাগবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।